সাধু বাবা বলতে শুরু করলেন, ভগবানকে লাভ করব এমন কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি এ পথে। ঘর ছেড়েছি বড় দুঃখে। মা বাবা ভাই বোন এই দুনিয়াতে কেউই নেই আমার। আমি যখন মায়ের পেটে তখন বাবা মারা যায় সাপের কামড়ে। বাপের অবর্তমানে এলাম পৃথিবীতে। জন্মের পর 3 মাস যেতে না যেতেই মাও গেলেন কলেরায়। একেবারে বাপ মা খেগো বেটা আমি। দুর্ভাগ্য আর কাকে বলে। লম্ফের আলোতে লক্ষ্য করলাম সাধু বাবার সজল চোখ দুটো। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, পৃথিবীতে এসেই বাবাকে তো দেখলামই না, চিনতে পারলাম না মাকেও। গ্রামেরই এক দুস্থ পরিবারে বেড়ে উঠলাম কোনো রকমে। স্কুলের মুখও দেখিনি কখনো। লোকের লাথি ঝাঁটা খেয়েই বেওয়ারিশ জীবনের 12টা বছর কেটে গেল আমার। বাপ মায়ের মৃত্যুর কথাটা শুনেছি জ্ঞান হলে যাদের বাড়িতে বড় হয়েছে অতি কষ্টে, তাদেরই কাছ থেকে। সাধু জীবন, অথচ 2 চোখ থেকে টপ টপ করে নেমে এলো কয়েক ফোঁটা জল। তাকিয়ে রইলেন আমার মুখের দিকে। আমিও তাকিয়ে রইলাম। সাধু বাবা বললেন, তখন আমি একেবারেই বাচ্চা। কাজ করব কি? কিছুই করতাম না বলে মারত। একদিন বেদম মারলো আমাকে। আমি যাদের কাছে ছিলাম তারা। মার খেয়ে ভাবলাম, দূর শালা, সংসারে যখন আমার কেউই নেই, কিছুই নেই, তখন এখানে পড়ে পড়ে শুধু মার খাই কেন? বেরিয়ে পড়লাম একদিন। ফিরে আর গেলাম না গ্রামে। কার কাছেই বা ফিরব? কে ছিল আমার? এতক্ষণ স্থির অবস্থায় বসেছিলেন সাধু বাবা। এবার হাত দুটো চোখের পাতা স্পর্শ করে নেমে এলো হাঁটুতে। এই অবস্থায় নিজেরই কেমন যেন একটা অস্বস্তি হতে থাকলো। তবুও জিজ্ঞাসা করলাম, বাড়ি ছিল কোথায়? এখন বয়স কত হলো আপনার? মিনিট কয়েক পর উত্তর দিলেন, তিরুচিরাপল্লী। ঘর ছেড়েছি 55 বছর আগে। তখন বয়স আমার 12। সঙ্গে সঙ্গেই বললাম, বাবা, আপনি তো তাহলে দক্ষিণ ভারতের মানুষ। এত সুন্দর হিন্দি শিখলেন কোথা থেকে? আপনার কথা শুনে ভেবেছিলাম আপনি বোধহয় বিহার বা ইউপির হবেন। এই কথাটুকুতেই মলিন মুখে সামান্য হাসি ফুটে উঠল সাধু বাবার। মুহূর্তে তা মিলিয়েও গেল। বললেন, বেটা, মাতৃভাষাটাই ভুলে গেছি আমি। গ্রাম ছাড়ার পর এখানে ওখানে ভিক্ষে করেই খেতাম। কুবুদ্ধি আর পথ, এ দুটোর কোনো অন্ত নেই। পথই ধরলাম পথে নেমে। তাছাড়া আর উপায় কি? পাল হাল আর মাঝেহীন তরিতে একা বসে ধাক্কা খেতে খেতে একদিন এসে গেলাম গয়ায়। যোগাযোগ হলো এক সাধু বাবার সঙ্গে আকাশগঙ্গা পাহাড়ে। রয়ে গেলাম তার কাছে। তিনি ভিক্ষে করতেন, সঙ্গে থাকতাম আমি। থাকা খাওয়ার চিন্তাটা গেল। সেই সাধু বাবার কাছেই আমার দীক্ষা হয়েছে। গুরুজির বাড়ি ছিল উত্তরপ্রদেশে। গুরুজি আমার ভিখারির মতোই থাকতেন, কিন্তু এত বড় মহাত্মা ছিলেন যে দেখলে কারও বোঝার উপায় ছিল না। 13 বছর বয়স থেকেই কথা বলে আসছি হিন্দিতে, সেই জন্যই তো বুঝতে পারিসনি। সাধু বাবার গৃহত্যাগের কাহিনী শুনলাম। বলে গেলেন নির্বিকার ভাবে। এবার জিজ্ঞাসা করলাম, আপনি তো এখানে আছেন বছরখানেক হলো, এর আগে ছিলেন কোথায়? মুখের মলিন ভাবটা একেবারেই কেটে গেছে সাধু বাবার। বললেন, স্থায়ীভাবে কোথাও বাস করি না, থাকিও না। যখন যেখানে যে তীর্থে মন চায় সেখানেই চলে যাই। ডেরা কোথাও করিনি, মনও চায় না। প্রসঙ্গ পাল্টে বললাম, সমস্ত তীর্থ ভ্রমণ করেছেন নিশ্চয়ই? খুশির ভাব নিয়েই বললেন, হ্যাঁ বেটা, ভারতের সমস্ত তীর্থই ঘুরেছি আমি, তবে মানস সরোবর কৈলাসে যাইনি এখনো। সঙ্গে সঙ্গে জানতে চাইলাম, এসব তীর্থ কি পায়ে হেঁটে ঘুরেছেন না ট্রেনে বাসে? একটু অবাক চোখে মুখের দিকে তাকিয়ে বললেন, যেখানে ট্রেন বা বাসের দরকার সেখানে তাতেই চড়েছি। যেখানে হাঁটা পথ সেখানে গেছি পায়ে হেঁটে।
এবার কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, ট্রেন ভ্রমণে টিকিট কাটেন কখনো? এ কথায় হেসে ফেললেন সাধু বাবা। বললেন, না, টিকিট কাটি না, কাটিও নি কখনো। কোথাও যাওয়ার দরকার হলে ট্রেনে উঠে বসে থাকি। অনেক টিকিট বাবু ট্রেনে উঠলে টিকিট চায় না, সাধু বলে ফিরেও তাকায় না। আবার কেউ কেউ জিজ্ঞাসা করে কত দূর যাব, বলি কিছু বলে না, চলে যায়। আবার কিছু কিছু টিকিট বাবু আছে যারা নামিয়ে দেয় ট্রেন থেকে, নেমে পড়ি, কিছু বলি না, বসে থাকি স্টেশনে পরের ট্রেনের জন্য। এভাবেই পৌঁছে যাই এক তীর্থ থেকে আরেক তীর্থে। এই পর্যন্ত বলে খুব হাসতে লাগলেন সাধু বাবা। হাসির কারণ জানতে চাইলে তিনি বললেন, বেটা একটা মজার কথা শোন। একবার দ্বারকা থেকে আসছি বৃন্দাবনে, আহমেদাবাদ থেকে দিল্লি, দিল্লি থেকে আগ্রা হয়ে যাব বৃন্দাবনে। ট্রেনে তো বসে আছি বেশ আরামসে। আগ্রা স্টেশনে শুরু হলো ম্যাজিস্ট্রেট চেকিং। টিকিট নেই, ধরে নিয়ে গেল আমাকে। ম্যাজিস্ট্রেট সাহেব জিজ্ঞাসা করলেন ভাড়া আর জরিমানা দিতে পারবো কিনা। বললাম আমার কাছে একটা পয়সাও নেই। তিনি আমায় 7 দিনের জেল দিলেন। কি আর করব, চলে গেলাম জেলে। ওখানে আমাকে দেখে সবাই তো অবাক, কারণ জানতে চাইল জেলখানায় সাধু বাবা কেন। বিনা টিকিটে ট্রেনে চড়েছি, সত্যি কথাই বললাম। পুলিশ আর কয়েদিরা খুব শ্রদ্ধাভক্তি করত, কেউ কোনো কাজই করতে দেয়নি আমাকে। দেখতে দেখতে কেটে গেল 7টা দিন। যেদিন ছাড়া পেলাম সেদিন জেলার সাহেব জিজ্ঞেস করলেন জেল থেকে বেরিয়ে কোথায় যাব। বৃন্দাবনের কথাই বললাম। আমাকে একটা পর্চা দিয়ে তিনি বললেন ট্রেনে যদি কোনো চেকার ধরে তাহলে এটা দেখালেই ছেড়ে দেবে। আমার ঝুলিটা জমা দেওয়া ছিল, সেটা ফিরিয়ে দিলেন। যখন চলে আসছি তখন জেলার সাহেব আর কয়েকজন পুলিশ এসে প্রণাম করলো আমাকে। অবাক হয়ে গেলাম। তারপর জোর করেই কিছু টাকা হাতে দিয়ে বললেন, যাও সাধু বাবা, তুমি এটা পথে খরচা করো। বেটা, আশীর্বাদ করার মতো ক্ষমতা আমার নেই। ভগবানের কাছে শুধু প্রার্থনা করে বললাম, সুখে রেখো, আনন্দে রেখো ওদের। এবার প্রশ্ন করলাম, বাবা, বিনা টিকিটের ট্রেনে চড়া মানে সরকারকে ফাঁকি দেওয়া। আইনের চোখে এটা অপরাধ। সারা জীবনই তো বিনা টিকিটে ট্রেনে চড়ে সরকারকে ফাঁকি দিয়েছেন, এতে কি আপনার পাপ হয়নি? হাসি মুখেই বললেন সাধু বাবা, বেটা, সব ক্ষেত্রেই আমি মনে করি যার অনেক আছে তার দেওয়া উচিত, যার কিছু আছে তার কিছু দেওয়া উচিত। থাকা সত্ত্বেও না দেওয়াটা অপরাধ, পাপ। যার কিছুই নেই সে দেবে কোথার থেকে? আমি তো বেটা নেংটি সম্বল সাধু, আমার তো দেবার মতো কিছুই নেই। আমি তো চলি মানুষের দয়ার ওপরে, তারা দিলে খাই, না দিলে খাই না। বিনা টিকিটে ট্রেনে চড়লে আমার আর পাপ পুণ্যের কি আছে বল? এই পর্যন্ত বলে সাধু বাবা মুখের দিকে তাকিয়ে বললেন, বেটা, অনেক রাত হলো, কথাও হলো অনেক, এবার কিছু খাওয়া দরকার, কি বলিস? খিদে তো আমার অনেক আগেই পেয়ে বসে আছে, সামান্য ঘুম ঘুম ভাবও আসছে, তাই সম্মতি জানালাম ঘাড় নেড়ে। কিন্তু অনেক আগেই লক্ষ্য করেছি গুহায় খাবারের কোনো বালাই নেই। অন্তত সাধু বাবার আশেপাশে তেমন কিছু দেখছি না। তিনি বললেন, কি খেতে চাস বল? খাওয়ার কোনো চিন্তা নেই, এখানে যা খেতে চাইবি তাই পেয়ে যাবি। প্রণাম জানাই সমস্ত মানবাত্মাকে। পরের অংশ শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।